তারেক ভাই তো নেই। আচ্ছা, এতটুকু ল্যাব কে কে করছেন আমাকে বলেন তো, আর কে আমি কে করছি করেননি? ওয়েল, থ্যাংক ইউ। ডান ভাই, করেননি কে কে? কমপ্লিট। কনসেপ্ট বুঝছেন তো, গিটহাব কিভাবে কাজ করে? জি ভাই। মাস্টার ডেভঅপস মানে? ও, ব্রাঞ্চ। হ্যাঁ, মাস্টার একটা ব্রাঞ্চ। মাস্টার হচ্ছে মেইন ব্রাঞ্চ, যেখানে হচ্ছে যে আপনার প্রোডাকশন কোড গুলো থাকবে। আই মিন, এটা আমরা ওই যে আরো ক্লিয়ার হব যখন আসলে কোন টান দিবে। ডেভেলপার থাকবে ওই ব্রাঞ্চে, তো কোড করবে, মার্চ করে নিবে। যে ও যেটা কোড আপনার হ্যাঁ, লাগবে, আপনি অতটুকু নিতে চাচ্ছেন। যখন নিতে চাচ্ছেন তখন সেটাকে দেখাই, আমি শেয়ার। হ্যাঁ, ক্লোনটাই আমি দেখাইতে চাচ্ছি। আপনি ধরেন এইখানে আস, অন্য কোথাও অন্য কেউ, আমি এলএস, আমার রিপোজিটরির কি নাম, সেই নামে কিন্তু চলে আসছে। আমি ঢুকি পেজ ক্লাউড, এর ভিতরে দেখেন এই যে দুইটা কোড ছিল, দুইটা কোডই চলে আসছে। তার মানে ক্লোন করতে হবে, গিট ক্লোন। আপনার ওই রিপোজিটরির ইউআরএল ধরে আপনি যখন মারবেন, ওই রিপোজিটরির মধ্যে কি কি আছে আলটিমেট সবকিছুই ডাউনলোড হয়ে যাবে। দিস ইজ ক্লোন, নাথিং এলস। এই পারমিশন কি সবার থাকবে ভাই? তাহলে তো হ্যাঁ, আমার পুরো ওই গিটহাবের যত কাজ পাবলিক সব। পাবলিক হইলে তো অবশ্যই থাকবে। পাবলিক আচ্ছা মানে ভাইয়া, কি, আপনি সবাইকে ওপেন করে দিয়ে রাখছেন। আমাদের এইখানে সাপোজ ধরুন যে index.html ফাইলটা, হ্যাঁ, হুম। এটাতে আমিও একটা কোড লিখলাম। এখন হচ্ছে যে যার কাছে ফাইলটা আছে সেও আরেকটা কোড লিখলো, তো এটা আবার কি ঝামেলা হয়ে যাবে না? বুঝি নাই, আরেকবার বলেন তো, আরেকবার। index.html ফাইলে আমি হচ্ছে একটা কোড হ্যাঁ, লিখলাম, আর হ্যাঁ একজন লিখলাম। আরেকজন ক্লোন করছে, সেও আরেকটা কোড লিখলো এই ফাইলের ভিতরে। না, আমি সেভ ক্লোন করলাম। ক্লোন আমি কি বলছি, আপনার এই প্রজেক্টের সাথে কোনো রিলেশনই নাই। ও আচ্ছা, এখানে আমি আপনাকে কাজ করতে পারবো বলতেছে যে আপনাকে বলতেছে ভাই ওই কোডগুলো আমার একটু দরকার ছিল, হ্যান ত্যান। আপনি তখন বলতেছেন যে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমার রিপোজিটরি ইউআরএল এটা, আপনি ক্লোন করে নেন। ক্লোন মানে হচ্ছে কপি, সিম্পল। ও আচ্ছা, জাস্ট শুধু ফাইলগুলো নামাবো। সিম্পলি আমি কি করলাম, ক্লোন করলাম, হ্যাঁ, দেখেন আমার একবারে পেজ ক্লাউড নামে ফোল্ডার নেমে আসছে। আই মিন, পেজ ক্লাউড কি, পেজ ক্লাউড হচ্ছে আমার রিপোজিটরির নাম। এই রিপোজিটরির মধ্যে যা কিছু আছে সবকিছু এজ এ ফোল্ডার হিসেবে ধরেন আমার কাছে চলে আসছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। দিস ইজ গিট ক্লোন, আই মিন কপি। আর ডুপ্লিকেট করি না, হ্যাঁ, ডাব্লুগেট ইজ এ সেম থিং।
গিটের ভাষায় সেটা ক্লোন করা, আই মিন কপি করা। ডাব্লুগেট কি করি? ডাব্লুগেট করে আমরা একটা ফাইল নামাই নিয়ে আসি না? একটা ফাইল নামাই নিই। হ্যাঁ, আমার যদি এই গিট মারি, তাই না? তো গিট সেটাকে ক্লোন বলে আর কি। কে আগাই, সামনের দিকে আগাবো। ফ্রকিং এর আমি একটা ইয়ে দিয়ে দিব না, ফ্রকটা ওই কোন ইউআরএল দিয়ে। আমরা এখন ডকারটা একটু দেখি। হ্যাঁ, ডকারটা শুরু করি। গিটের আরো আরো অনেক কাজ আছে, যেটা আমরা হচ্ছে যখন জেনকিন্স ইনস্টল করব বা জেনকিন্স এর সাথে কানেক্ট করব, কিভাবে কাজ করবে, আমরা আপাতত এতটুকু রেখে দিই। মানে পসিবল না ফুল ফ্লো, তো তো দেখা যাবে তখন আবার গিটে ঢুকে আমার কিছু কাজ করতে হবে। তো আমরা ওই জন্য ফ্লো ধরে কাজ করি। মাস্টার ব্রাঞ্চের যে কোডটা, আই মিন মাস্টার ব্রাঞ্চের মধ্যে যে কোডগুলো আছে, এই কোডগুলোই তো আমার জেনকিন্স দিয়ে অটোমেটেড ওয়েতে নিয়ে যাইতে হবে, তাই না? মানে হচ্ছে আমার ডেভেলপার এখান থেকে তার গিট থেকে তার ওয়ার্ক স্টেশন থেকে কোড পুশ করবে, সেই কোডটা অটোমেটিক আমার ডিপ্লয়মেন্ট সার্ভারে চলে যাবে। এটাই তো আমাদের অবজেক্টিভ, তাই কি না? আমাদের সিআই/সিডি এর অবজেক্টিভই তো এটা, তাই না? হ্যাঁ, জি ভাই, জি ভাই। সিআই/সিডি এর অবজেক্টিভটা কি? সিআই/সিডি এর অবজেক্টিভ মানে সিআই/সিডি কি জিনিস? ডেভেলপার যে কোডটা সেন্ট্রাল রিপোতে দিচ্ছে, হোয়াটএভার একটা রিপোজিটরি, সেটা রিলিজ ম্যানেজার থাকবে মাঝখানে। আমরা জেনকিন্স দেখব, জেনকিন্স এর থ্রুতে আমরা কোন একটা সার্ভারে বা ডকারের মধ্যে সেটা অটোমেটিক যেন চলে আসে, আমাদের উদ্দেশ্যটাতে। তো ডেভেলপার যে কোড গিটহাবকে দিচ্ছে সেটা হচ্ছে সিআই, এবং এইদিকে গিটহাব থেকে মার্জ হয়ে যেটা চলে আসতেছে এটা হচ্ছে সিডি। এই সিআই/সিডি অটোমেটিক হবে, এটাই ডেভঅপস এর মেইন ব্যাকবোন। যে একজন ডেভেলপার যখন গিটহাবে কোড পুশ করবে, সেই কোডটা পুশ করার সাথে সাথে এখানে মার্জ হবে, মার্জটা ম্যানুয়ালি হবে। মার্জ হওয়ার সাথে, মার্জ মানে হচ্ছে বিল্ড। তো এটা নিয়ে আমরা জেনকিন্স যখন পড়বো আরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট আমাদের। তো মার্জ হওয়ার সাথে সাথে এই কোডটা জেনকিন্স এর থ্রুতে অটো আমার সার্ভারে চলে আসবে, আই মিন আমার ডিপ্লয়মেন্ট সার্ভারে চলে আসবে। সিআই মানে হচ্ছে এই যে যে এটা ইন্টিগ্রেট করতেছে, কন্টিনিউয়াসলি ইন্টিগ্রেট করতেছে, এক একজন ডেভেলপার এক এক জায়গা থেকে পুশ করতেছে। পুশ হওয়ার সাথে সাথে মাস্টার ব্রাঞ্চে যখনই চলে আসবে কোডটা, মাস্টার ব্রাঞ্চে আসার সাথে সাথে সেটা অটোমেটিক্যালি জেনকিন্স এর থ্রুতে আমার সার্ভারে চলে আসবে। এটাই আসলে ব্যাকবোন বা সিআই/সিডি, সিআই এন্ড সিডি। এখানে সার্ভার বলতে পারি, এখানে সার্ভারটা কি হিসেবে কাজ করতেছে? কোন সার্ভার? না, জেনকিন্স থেকে যে সার্ভারে আসবে। এটা আমার প্রোডাকশন সার্ভার, আচ্ছা, প্রোডাকশন সার্ভার বা ইউএটি সার্ভার, হোয়াট এভার। এখানে আছে। ঠিক আছে, হতে পারে আমার ডকার এনভায়রনমেন্ট, হতে পারে নর্মাল ভিএম। জি, কিন্তু মানে আমার কথা হচ্ছে আমি কোডটার জন্য আমরা আমার হচ্ছে আমার গিটহাব থেকে আমি এই জিনিসটা ম্যানুয়ালি নিব না। আই মিন আমি তো ক্লোন করেও নামাইতে পারি না? জি, তার মানে এটা ম্যানুয়াল টাস্ক হয়ে গেল না? এটা ম্যানুয়ালি হবে না, হবে মানে হচ্ছে জেনকিন্স যখনই এখানে কিভাবে কাজ করে? জেনকিন্স এখানে এটা রিলিজ হচ্ছে ম্যানেজার সার্ভারের হিসেবে কাজ করবে, রিলিজ ম্যানেজার হিসেবে কাজ করবে। তো যখন আমরা জেনকিন্স কনফিগার করব, জেনকিন্স এর সাথে গিটহাবের অটোমেটিক রিলেশনশিপ বিল্ড করব এবং জেনকিন্স এর ভিতরে লজিক সেট করব, ওই জিনিসগুলো যখন দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবে। নর্মালি এখন যেটা ধরে রাখেন সেটা হচ্ছে জেনকিন্স রিলিজ ম্যানেজার হিসেবে কাজ করবে। আই মিন গিটহাবের মাস্টারের কাছে যে কোড চলে আসবে, জেনকিন্স অটোমেটিক সেই কোডটা ধরে টান দিবে, এবং আমি যে লোকেশন বলে দিব যে এখানে তুমি এই কোডটাকে নিয়ে যাও প্রোডাকশনের এই সার্ভার আমার, ও জেনকিন্স ওই সার্ভারে কোডটা নিয়ে চলে যাবে। এই কোডটা যদি ভাই আমরা গিট থেকে কপি করে নিয়ে এখানে দেই,
ডিরেক্ট Yeah, সার্ভারে। same thing. But this is not the concept of CI/CD. এটা ম্যানুয়াল, তখন সিআইসিডি এই কনসেপ্ট কাজ করতেছে না। অটোমেটিক এই কনসেপ্টটা কাজ করতেছে না। আপনি তখন কি ডেভেলপার সিআই করতেছে, আপনি সেটা ম্যানুয়ালি ক্লোন করতেছেন বা কপি করতেছেন। manual এটা তো অ্যাজ ইউজুয়াল ম্যানুয়াল প্রসেস। এটা ডেভঅপস প্রসেস না। ডেভঅপস প্রসেস হচ্ছে এই সিআই/সিডিটা অটোমেটিক হবে। তারপরে ভাই গিটে হচ্ছে ডেভেলপার এখানে কোড গুলো পাঠাবে, আর গিট থেকে জেনকিন্স কে দিবে, অ্যাজ ইট অটোমেটিক ইজ, হবে, এটাই তো পাঠায়। জেনকিন্স সার্ভারে ডেলিভারি দেবে। ওকে, ব্যাপারটা এরকম হবে যে ডেভেলপার কোড পাঠানোর সাথে সাথে এখানে গিটহাবে মার্জ বা বিল্ড যেটাই বলি না কেন মারার সাথে সাথে অটোমেটিক সার্ভারে চলে আসবে কোডটা। এখন আপনি দেখেন ঘটনাটা হচ্ছে এখানে তো একটা ডেভেলপার পুরো প্রজেক্ট একা করতে পারবে না, তাই না? না ভাইয়া, আমি তো ভাগ থাকবে তো মাল্টিপল ব্রাঞ্চ থেকে মাল্টিপল কোড কিন্তু আসতেছে, কিন্তু হ্যাঁ। মাস্টার ব্রাঞ্চে যে বসে থাকবে সেই কিন্তু আসলে কোডটা বিল্ড করতেছে। যে মাস্টার কোড মার্চ করা মানে হচ্ছে বিল্ড করা, বিল্ড স্টেপ। সিআই/সিডির যে বিল্ড একটা স্টেপ আছে, তো কোড মার্চ করা মানে সেটা বিল্ড হয়ে গেল। বিল্ড হয়ে যাওয়ার সাথে সাথে জেনকিন্স এটাকে ধরে টান দিবে, টান দিয়ে অটোমেটিক, মানে ওখানে জেনকিন্সকে আবার বলে দিতে হবে না, জেনকিন্স অটোমেটিক টান দিবে এবং আমি আমার যে ডেস্টিনেশন সার্ভার জেনকিন্সকে বলে দিব, সেখানে সে কোডটা পাঠায় দিবে। এটাই হচ্ছে সিডি, এবং এই প্রসেসটা তখন অটোমেটিক হয়ে গেল। আচ্ছা ভাই, যে কোড গুলো লিখতেছে ডেভেলপার, এখন এই কোডটা তো সমস্যাও থাকতে পারে, মানে এখানে কেউ কি সমস্যা থাকতে পারে, হ্যাঁ, সেই সমস্যাটা ডিফাইন করবে মাস্টার ব্রাঞ্চে যে বসে থাকে, ওই যে মার্চ করবে, পুল করলাম না আমি, জি সে ডিসিশন নিবে যে কোডটা ফল্টি নাকি আমি আদৌ মার্চ করবো কিনা। এই জন্য বারবার বললাম যে মার্চ করার আগে আপনাকে কিন্তু 5-6টা স্টেপ দেখতে বলছে, আপনি আদৌ মার্চ করবেন কিনা, আপনি কি কোডটা চেক করছেন কিনা। কারণ মার্চ করে যখন মাস্টার ব্রাঞ্চে আপনি কোডটা নিয়ে আসলেন, তার মানে আপনার কোডটা প্রোডাকশন কোড। সো ওই ডিসিশনটা মাস্টার ব্রাঞ্চের যে অনার থাকবে তাকে নিতে হবে যে আপনার কোডটা ভ্যালিড কিনা। একজন ডেভেলপার একটা ভুল কোড দিতেই পারে, হ্যাঁ, বাট ভুল করতেই পারে। অ্যাজ এ মাস্টার আপনাকে ডিসিশন নিতে হবে আপনি এটাকে বিল্ড করবেন কিনা, আই মিন মার্চ করবেন কিনা। আচ্ছা আপনার তাহলে যে মাস্টার সোর্স কন্ট্রোল ম্যানেজার গিট হোক বা অন্য যাই হোক, বা হচ্ছে আপনার সেন্ট্রাল রিপোজিটরি গিট হাব হোক বা যাই হোক, আলটিমেট এখানে বসে আপনার ওই ডিসিশনটা নিতে হবে যে আমার ওই ডেভেলপারকে যে মডিউল আমি লিখতে দিছিলাম সেই মডিউলটা ওকে, so that I can merge this code as well as I can build this code for production. বারবার বলতেছি, যখনই এটাকে মাস্টারে চলে আসবে তখন এটা কিন্তু প্রোডাকশনে যাওয়ার মতো বিল্ডেড। এরকম একটা দুইটা ফাইল কিন্তু বা টেক্সট HTML ফাইল কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশনে আসবে না। তখন আর প্রোডাকশনে আসবে আপনারা গিটহাবের অনেক ইয়ে দেখবেন, রিপোজিটরি দেখবেন যেখানে কিন্তু অনেক কিছু থাকে। তো একটা কোড এক্সাক্ট একটা সফটওয়্যারে কিন্তু অনেক কিছু থাকে, একটা দুইটা ফাইল কিন্তু থাকে না, না ফুল বাঞ্চ অফ প্যাকেজ থাকে। তো ওই প্যাকেজটা আসলে যখনই চলে আসবে আপনার অন্য ব্রাঞ্চ থেকে পুশ করবে মাস্টার, তখন সবকিছু চেক টেক করবে, যখনই এটা মার্চ করা মানে বিল্ড হয়ে গেল, আর মাস্টারের কাছে যখন আসবে তখন সেটা টাচ করে জেনকিন্স এর থ্রুতে আপনার সার্ভারে চলে যাবে। আচ্ছা ভাই, জেনকিন্স হ্যাঁ, থেকে তো সার্ভারে আপনি তো অটোমেটিক নিচ্ছে, কিন্তু মাঝখানে তো এটা একটা ইউএটি তো ফাংশনালিটি থাকতে হবে। ইউএটি ফাংশনালিটি তো আপনি 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 আমি প্রোডাকশন বলছি জন্য যে প্রোডাকশনে যাবে সেটা না, প্রোডাকশন বলছি মানে ওই কোডটা আপনার ইয়েতেও যেতে পারে, সেটা হচ্ছে ডিফাইন করবে হচ্ছে ডেভঅপস আর্কিটেক্ট যে আপনি কোন সার্ভারে আগে নেবেন। ডেফিনেটলি ফার্স্ট টাইমে প্রোডাকশনে যাবে না, জেনকিন্স থেকে ফার্স্ট টাইমে ইউএটি বা স্টেজিং এনভায়রনমেন্টেই যাবে, যাওয়ার পরে ওইখানে আপনি ইউএটি চালাবেন। আচ্ছা, তারপরে মানে হ্যাঁ বলেন। আমি বলতে চাচ্ছি যে ভাই ওই টেস্টিংটাও কি অটোমেশন হবে নাকি এটা ম্যানুয়াল? এখন এটা হচ্ছে অ্যাজ এ আর্কিটেক্ট ডিফাইন করবে যে কিভাবে আপনার ইয়ে করবে,
এনভায়রনমেন্টটা বিল্ড করবে। ওকে। টেস্টিং এর দুইটা ফেজ আছে। ফার্স্ট ফেজ হচ্ছে ডেভেলপার যখন কোডকে পুশ করার আগেই কিন্তু একটা টেস্টিং মেরে দিবে। আই মিন সে কিন্তু ডিবাগ করবে, টেস্ট করবে। এটাও কিন্তু রিকমেন্ডেড যে তুমি সব টেস্ট আইসা এই CI/CD ফ্লোর মধ্যে যেন চাইও না, কারণ ইটস এ কমপ্লেক্স ফ্যাক্টর। তো ডেভেলপারকে এখানে দেওয়ার আগে সে যেন প্রপারলি একটা টেস্ট করে দেয়। ওয়েল, এটা রিকমেন্ডেড ডেভঅপস ফ্লোতে, কারণ হচ্ছে ডেভেলপার ইচ্ছা মতো ক খ গ ঘ লিখে দিল আর পুশ করে দিল আর মার্চ করে পরে এসে টেস্ট করে বিপদে পড়লেন, এটা যেন না হয়। একটা তো ডেভেলপমেন্ট নাম্বার 1 ফেজ। নাম্বার 2 ফেজ, জেনকিন্স ফার্স্টে কিন্তু ডিপ্লয় করবে হচ্ছে আপনার ইউআইটি বা স্টেজিং সার্ভারে। জেনকিন্স কিন্তু সরাসরি প্রোডাকশনে ডিপ্লয় করবে না। তো ইউআইটি স্টেজিং ফেজে যখন ডিপ্লয় হয়ে যাবে, ডিপ্লয় হয়ে যাওয়ার পরে পুরো ইউনিট ধরে আপনি টেস্ট মারবেন আপনার অ্যাজ পার প্ল্যানিং, যে আমার প্রোডাক্ট লাইনে এইভাবে আমি চেক করব, টেস্ট করব, ইউ নো ভেরি ওয়েল। এটা হয়ে গেল। যখন আপনি গোয়েট দিবেন টেস্টিং ফেজ থেকে, তখন আপনার কোডটা কিন্তু গিটহাবে ওই ভার্সনটা আছে, ইউ নো দা ভার্সন, রাইট? আপনি আবার সেই গিটহাব থেকে প্রোডাকশনের দিকে আরেকটা লাইন বের করে নিয়ে যেতে পারেন যে ওকে, আপনি যখন ইউআইটি এনভায়রনমেন্টে টেস্ট করে এটা গোয়েট দিবেন, তখন স্পেসিফিক ওই ভার্সনটা গিটহাব থেকেই চলে যাবে আবার প্রোডাকশন এনভায়রনমেন্টে। ইটস ওয়ান অফ দা ওয়ে। আবার হতে পারে যে আপনার ইউআইটি এনভায়রনমেন্ট থেকে সেটাকে আবার অটোমেটেড শিফট করে দিবেন প্রোডাকশন এনভায়রনমেন্টে। এখন এইখানে হচ্ছে কিন্তু আছে, কিন্তু হচ্ছে আপনি কিভাবে এই আর্কিটেকচারটা বিল্ড করবেন এটা আপনার হাতে। আবার এমন হতে পারে কোনো হ্যাঁ জি, মানে আবার এমনও হতে পারে ইউআইটি থেকে কোনো ইস্যু পাইলাম বা কোনো বাগ পাইলাম, তখন আবার এটা ডেভেলপমেন্ট স্টেজেও যেতে পারে। ইউআইটি থেকে ইস্যু বা বাগ পেলে ডেফিনেটলি ইট শুড ট্রিগার টু ডেভেলপার দ্যাট we're getting this bug with this version. তখন তো এই ভার্সনটাই আপনার ডিসমিস করে দেওয়া হবে। Developer will know, I mean developer will notify about that issue and developer will check further, and if it has a bug, this version will be disclosed from central repository, কারণ এটা বাগ। তখন ডেভেলপার আবার ফার্দার চেক করে সে আবার পুশ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আবার বিল্ড হবে, মার্জ হবে, আবার ইউআইটি তে যাবে, ইউআইটি থেকে আবার ডিসিশন আসবে যে হোয়াট ইজ দ্যাট, ইটস ওকে। দেন ওই স্পেসিফিক ভার্সনটা আমরা প্রোডাকশনের দিকে পাঠাই দিতে পারি। কারণ ভার্সন তো আমার কাছে আছে, উই নো দ্য ভার্সন, যে which one is actually acting or performing perfectly। তো ওই ভার্সনটা পাঠাই দিতে পারি, অথবা আমি এখান থেকে কিভাবে পাঠাবো, এটা ওই যে বললাম যে আসলে এই CI/CD এটার স্ট্যাটিক কোনো ডেফিনেশন নাই। ডেফিনেশন ইজ দ্যাট যে এইভাবে আসলে ফ্লোটা অটোমেটিক ওয়েতে কাজ করবে। এখন কিভাবে হবে এটা এনভায়রনমেন্ট টু এনভায়রনমেন্ট ভেরি করে, যে আমি এইভাবে করছি এইভাবে করছি। আবার আরেকটা ফ্যান্টাস্টিক জিনিস বলি, সেটা হচ্ছে যে অলওয়েজ যে গিটহাব দিয়ে আসে বা জেনকিন্সই অ্যাক্টিং করে ব্যাপারটা তা না। রিলিজ ম্যানেজার হিসেবে আপনি কিন্তু অ্যানসিবলও নিতে পারেন। লাইক আপনি এখানে দিলেন, গিটে দিলেন, গিটহাবে দিলেন, গিটহাব থেকে জেনকিন্স সার্ভারে নিয়ে আসলেন কোডটা, আনার পরে অ্যানসিবলের থ্রোতে আপনি প্রভিশনিং করলেন বা অ্যানসিবলের থ্রোতে আপনি ডিপ্লয় করলেন। আচ্ছা, ওয়ান অফ দ্য ওয়ে। আবার জেনকিন্স সার্ভার থেকে আপনি ডকার ফাইল দিয়ে ডিপ্লয় করলেন, অ্যানাদার ওয়ে। দেখেন এই জায়গাটাই বলতেছে যে ডেভঅপস এর সাথে ভ্যারিয়াস টুল রিলেটেড, এন্ড কোন টুলটা আপনার কোম্পানির এনভায়রনমেন্টের সাথে স্যুট করে বা আপনার কোম্পানির আর্কিটেক্ট কোন টুল দিয়ে এটা বিল্ড করবে, সেই ওয়াইজ আপনার এনভায়রনমেন্টে কাজ করবে। ওকে, আই মিন কি হলো, অ্যানসিবল দিয়ে আপনি প্রভিশন করতে পারতেছেন, ডকার ফাইল দিয়ে আপনি প্রভিশন করতে পারতেছেন। আপনি যদি চান যে না আমি টেরাফর্ম দিয়ে প্রভিশন করব, আপনার কাজ রাইট। এটাই তো CI/CD এর কাজ, এটা দিয়ে দেওয়া, প্রোডাকশনে দিয়ে দেওয়া, কোডটা অটোমেটিক ওয়েতে দিয়ে দেওয়া, এবং সেখান থেকে সার্ভিস বা প্রোডাক্ট যাই হোক সেটা আপনার কাজ তো ফ্লো তো হচ্ছে যে দিয়ে দেওয়া। কারণ হচ্ছে আমি এখানে আপনার সাথে কথা বলতে পারতেছি, আমি আর আপনি টিমমেট হতে পারি। আপনি আমাকে বললেন ভাই কোড নাম এই যে এই নামে যে কোড দিছি এটা আমার কোড,
টিএক্সটি বা এটা কেন, কিন্তু যখন আপনার মাল্টি ন্যাশনাল কোম্পানি হবে, এন্টারপ্রাইজ বেড কোম্পানি হবে, আপনি তো প্রত্যেক টিমের সাথে প্রতিদিন কথা বলতে পারবেন না, তাই না? হুম। যে ভাই এটা আমার কোড গেল, আপনি দেখেন আজকে এই যে এই ভার্সন দিলাম। তখন হচ্ছে স্পেসিফিক ডেভেলপমেন্ট টিম এক এক জায়গায় থাকবে, হয়তো আপনি তাকে চেনেনই না, অথবা মাস্টার হিসেবে যে এখানে মার্চ করবে বা বিল্ড করবে সে একজন হবে, তাকে হয়তো আপনি চেনেন না, সে একটা ভিন্ন রোলের ভিন্ন জায়গার মানুষ। তারপরে এসে জেনকিন্স সার্ভার যে ম্যানেজ করতেছে, আই মিন জেনকিন্স সার্ভারের এখানে যে বসে আছে, সেও হয়তো বা ভিন্ন টিমের ভিন্ন মানুষ। তো উই ডোন্ট নো ইচ আদার। এই ক্ষেত্রগুলো কিন্তু CC এটা এটা নিয়ে আমরা পড়বো যে আসলে কেন পারতেছি, লাইক এখান থেকে গিট হাবে দিলাম, গিট হাব থেকে আমি কিন্তু ক্লোন করলেই কিন্তু পুরো ফোল্ডার পেয়ে যাচ্ছি। তাহলে কেন মাঝখানে আবার আমার রিলিজ ম্যানেজার বসাইতে হবে, জেনকিন্স বসাইতে হবে, কেন আমার অ্যানসিবল তে প্রভিশন করতে হবে, টেরাফর্ম তে প্রভিশন করতে হবে? এর তো লজিক আছে, তাই না? এর লজিক হচ্ছে আপনার সফটওয়্যার বিল্ডের বা আপনার সফটওয়্যার পুশের ফ্রিকোয়েন্সি এত বেশি, আপনি এটা ম্যানুয়ালি ট্র্যাক রাখতে পারতেছেন না। আপনার এনভায়রনমেন্ট এত বড়, আপনি এটা ম্যানুয়ালি ট্র্যাক রাখা পসিবল না। তখনই কিন্তু আমার সিআইসিডি এনভায়রনমেন্টে যেতে হয়। আমি শখ করে আমার সপ্তাহে রিলিজ হয় একটা, মানে আমার ডেভেলপার জার ফাইল বা অর ফাইল সপ্তাহে দেয় একটা, সেটার জন্য আমি সিআইসিডি এনভায়রনমেন্ট বিল্ড করব না, কারণ ইটস এ কমপ্লেক্স এনভায়রনমেন্ট। এটা পালতেও যে ইঞ্জিনিয়ার যে লাগবে তাদেরকে বহুত স্যালারি দিতে হবে। তাহলে আমি কেন করব? কেন করব তার অ্যান্সার আমার জানতে হবে, যে আমি কেন এই এনভায়রনমেন্টটা বিল্ড করব। সে অ্যান্সার আমরা জেনকিন্স যখন পড়বো তখন পেয়ে যাবো, যে কখন আমি এই ধরনের কমপ্লেক্স একটা সিনারিও বিল্ড করব। অবশ্যই এটা হিউজ স্কেলের হবে তখন, যেটা আসলে এক মানুষের দ্বারা ট্র্যাক রাখা পসিবল না। জি, ওকে, বুঝতে পারছি। জি, সবাই কি কনসেপ্টটা বুঝতে পারছেন যে আসলে অ্যাকচুয়ালি ঘটনাটা কি এবং টুল হিসেবে কে কোথায় কিভাবে ইউজ হবে? বুঝতে পারছি ভাই। জেনকিন্স, ব্যাম্বো, তারপরে সিআই সার্কেল, এগুলো হচ্ছে রিলিজ ম্যানেজার হিসেবে স্ট্যান্ডার্ডলি ওয়ার্ল্ডে ইউজ করা হয়। এই টুলটা এই টুলগুলো ইউজ করা হয়, বুঝতে পারছেন? তবে জেনকিন্স থেকে নিয়ে আমি অনেকভাবে আবার ওই যে প্রভিশন করাইতে পারি, সেটা তো বললামই, অ্যানসিবল দিয়ে করাইতে পারি, টেরাফর্ম দিয়ে করাইতে পারি, আবার আমি কোড লিখেও করাইতে পারি। মানে ব্যাপারটা হচ্ছে যে এই জায়গা অপশন ওপেন, আপনার যেটা ভালো লাগে, আপনার আর্কিটেক্ট যেভাবে ডিফাইন করে সেটা। আরে ভাই, জি ভাই। আমরা কি মোটামুটি কাহিনীটা বুঝলাম? এটা কিন্তু মেইন ফান্ডা, এই ডিসকাশন গুলোই কিন্তু ডেভঅপস এর মেইন ফান্ডা। হ্যাঁ, সো এই জিনিসগুলো বুঝলে, আর হচ্ছে যে ইউএটি থেকে প্রোডাকশনে কিভাবে দিবেন, কখন দিবেন, এটার আসলে কোনো এক্সাক্ট ডেফিনেশন নাই যে দিস ইজ দ্য লাইন। পুরো পাইপলাইনটাই ডিপেন্ড করে কোম্পানির এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার, কোম্পানির পলিসি, এক্সিস্টিং, স্কেল, এক্স্যাক্টলি, এবং প্ল্যানিং, যে আমি কিভাবে করব। কিন্তু এর সাথে সাথে আমি একটা ফ্লো দেখবো, এবং হচ্ছে এর সাথে রিলেটেড টুল গুলো সম্পর্কে যদি আমার আইডিয়া থাকে, দেন উই ক্যান ইন্টিগ্রেট ইচ আদার ভেরি ইজিলি, এন্ড দিস ইজ দ্য সিআইসিডি ফ্লো, দ্যাটস ইট। আমরা যখন জেনকিন্স আরো পড়বো, আমাদের মাথা আরো খুলতে শুরু করবে। জি। আমি হচ্ছে যে ডকারের ইয়েটা শেয়ার করে দিচ্ছি, ডকারের ফাইলটা। আমরা কি এখন জেনকিন্স পড়বো না, নাকি কোনটা পড়বো আমরা এখন? না না না, আগে আগে ডকার পড়বো, তারপর জেনকিন্স। Docker, আচ্ছা কারণ হচ্ছে যে তিনটার মধ্যে একটা রিলেশনশিপ আছে, হ্যাঁ। তো জি। লাইক আগে হচ্ছে সিআই করলাম, এরপরে হচ্ছে ডকারটা দেখবো, তারপরে জেনকিন্সটা দেখে ডকার ইমেজ বিল্ড করে জেনকিন্সে পাঠাবো, সেই সিকোয়েন্সে ধরতে যাচ্ছেন? আগে ডকারটা দেখে ফেলি, তার ডকার দেখার পরে তারপরে জেনকিন্স কিভাবে বিল্ড করে, জেনকিন্সে কিভাবে লজিক সেট করে, কি করে, ওইটা আগে দেখবো। তারপরে আমি গিটের সাথে জেনকিন্সকে অ্যাড করে দিব, আর নিচে তো জি। ডকার থাকবে। হ্যাঁ, এই হ্যাঁ। এই সিকোয়েন্স আমরা দেখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি শেয়ার করে দিয়েছি আজকে। লেটস সি, আপনারা থাকলে আমি আছি। একদিনে তো এত লোড? লোড না, আমি আসলে একদিনে এই তিনটা জিনিস নেওয়ার চেষ্টা করতেছি, বিকজ এই যে ডিসকাশন গুলো,
একদিনে হ্যাঁ। আপনার কভার হয়ে যাবে। হোয়াট এভার, জেনকিন্স হয়তো বা পুরোটা শেষ হবে না আজকে, আমরা লেটস সি আমরা ডকারটা শেষ করে ডকারের ইয়েটা দিয়ে দিচ্ছি যে ডকার কিভাবে কি হয় তো হবে, কারণ ডকার যে শুধু এই জায়গায় কাজে লাগে সেটা না, ডকার ইন্ডিপেন্ডেন্টলি কাজে লাগে, হ্যাঁ। সো আমরা এখন টোটালি ওই পার্টটা ভুলে যাই, ডেভঅপস পার্টটা ভুলে যাই, আমরা ডকারের মধ্যে চলে আসি। ওকে, ডকার ডেভঅপস টুল হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হচ্ছে, কিন্তু এর অর্থ এই না যে ডকার মানে শুধু ডেভঅপস, ডকার মানে ডেভঅপস না, ডকার ইটসেলফ এ কন্টেইনারাইজেশন টেকনোলজি, হ্যাঁ। সো ডকারটা আমরা প্রপারলি একটু বুঝি। আর একটা থেকে আমাদের ইয়ে নিতে হবে, তাই না? ইয়ে ভাই, আরিফ ভাইয়ের তো মনে হয় ইয়ে আছে, কি বলে, যে ভাই নামাজ আছে ভাই। হ্যাঁ নামাজ আছে। আরিফ ভাই কি একটা থেকেই? একটার মধ্যে শেষ করে দেন ভাই। না না না, ক্লাস শেষ হবে না, উই শুড ব্যাক এগেইন। এই একটার মধ্যে শেষ করলে ভালো হবে, মানে অনেক বেশি গিটের আজকে অনেক বেশি ইয়াতে চলে গেছি। আরে না, গিট কিছু না, গিট এই আমি ইয়ে দিছি না। না বুঝলে হ্যাঁ, কিন্তু ওই মাস্টার তারপর ব্রাঞ্চ এই জিনিসগুলো আরেকটা মানে আবার হবে তো, আবার যখন আমি জেনকিন্সে কাজ করব না, তখন তো এই তিনটা জিনিস বারবার আমাদের রিশাফল হবে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো শেষ হয়ে যাচ্ছে না তো, আমি যখন আবার ফ্লোতে অটোমেটিক পাঠাবো, অ্যাড করব, তখন তো আবার আমার এই আজকে জিনিসগুলো ডকার আসবে। দিয়ে শেষ করবে, আজকে জেনকিন্সে যায় না ভাই, মাথা নষ্ট হয়ে যাবে। না, জেনকিন্সে যাওয়ার লেটস সি, যাব না হয়তো, বাট ডকার, সেটাই তো বলতেছি যে ডকারটা শেষ করতে আমাদের লাঞ্চের পর ব্যাক করতে হবে। হ্যাঁ ভাই, ডকারটা শেষ করেন ভাই, এখন তো আর বেশি সময় নাই, 41 তো, আর 20 মিনিট করা যাবে। হ্যাঁ, এরপরে আমরা আবার 2টার দিকে এসে ঘন্টাখানেক হলে ডকারটা শেষ হয়ে যাবে। ডকারের কনসেপচুয়াল ডিসকাশনটা আমরা সেরে ফেলি, তারপরে 2টার পরে এসে আমরা ডকার ইনস্টলেশন এবং ডকার আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে কাজ করব। জি ভাই, শিওর শিওর ভাই। তো ডকারটা কি? ডকারটা হচ্ছে একটা সফটওয়্যার। ওকে, কন্টেইনারটা কি? কন্টেইনার একটা কন্টেইনারাইজেশন, একটা টেকনোলজি which is transformed from virtualization. এখন ভার্চুয়ালাইজেশনটা কি? তাহলে একটু আঁকাআঁকি করি আমরা। কনফিউশন হয় ডকার আর কন্টেইনার নিয়ে, এটা একটু ক্লিয়ার করে দিন। ডকার ইজ এ কন্টেইনার। আচ্ছা আচ্ছা, ডকার হচ্ছে ডকার প্রোপ্রাইটারি, বাট টেকনোলজিটা হচ্ছে কন্টেইনারাইজেশন। ওয়েল, আমরা প্রথমে যাই হচ্ছে ভার্চুয়ালাইজেশন টেকনোলজিতে। হোয়াট ইজ ভার্চুয়ালাইজেশন? বেয়ার মেটাল তো আমরা জানি, তাই না? একটা ফিজিক্যাল সার্ভার কিনে নিয়ে আসি, তার উপরে কাজ করি। বেয়ার মেটাল বা ওই যে র্যাক সার্ভারকে বেয়ার মেটাল বলে। ভার্চুয়ালাইজেশন হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের একটা হাইপারভাইজার বা হোস্ট বলি। আমরা একটা সার্ভারে ওএস বসাই, ওএস এর উপরে একটা সফটওয়্যার ইনস্টল করি, যেটা কিনা ভার্চুয়ালাইজড এনাবলড সফটওয়্যার। ভার্চুয়ালাইজ এনাবলড সফটওয়্যার, ভার্চুয়ালাইজেশন। কি বসাইলাম প্রথমে? সার্ভার কিনে নিয়ে আসলাম, ওএস ইনস্টল করলাম, এর উপরে ভার্চুয়ালাইজ এনাবল সফটওয়্যার বসাইলাম। ভার্চুয়ালাইজ এনাবল সফটওয়্যারের নাম বলেন তো, একটা দুইটা। ভিএমআর এসএক্সআই আছে ভাইয়া। VMware রেড হট ভার্চুয়ালাইজেশন। মাইক্রোসফট হাইপার-ভি। এরপরে আমার, হ্যাঁ হাইপার-ভি, আমার আসলে কয়টা রিসোর্স লাগে একটা কম্পিউটিং ইঞ্জিন চালাইতে? 4টা। কি কি? নেটওয়ার্ক, RAM, CPU, নেটওয়ার্ক, র্যাম, সিপিইউ, স্টোরেজ। ওকে, স্টোরেজ। তাহলে 4টা জিনিস লাগে। তাহলে আমার কি করতে হচ্ছে? আমি ওএস হার্ডওয়্যার কিনে নিয়ে আসলাম, ওএস বসাইলাম, এরপরে ভার্চুয়ালাইজেশন এনাবল একটা সফটওয়্যার ইনস্টল করলাম। তখন আমি এটাকে হোস্ট বা হাইপারভাইজার বলতেছি। এর উপরে আমি ভার্চুয়াল মেশিন বানাচ্ছি। এখন জি ভাই। ভার্চুয়াল মেশিনের জন্য আমার 4টা জিনিস লাগবে। কি কি লাগবে? নেটওয়ার্ক লাগবে। ফার্স্টে আমি চিন্তা করি যে আমার আইএসপি থেকে আমার
কানেকশন আসছে, আই মিন অথবা আমার ডাটা কানেকশন আবলা আবলা হোয়াট এভার যাই হোক না কেন, আই মিন মেগা ডাটা সেন্টারের মধ্যে তো আইএসপি কানেকশন আসে না, আইএসপি কানেকশন কনভার্ট হয়ে ঢোকে একটা সার্ভারের একটা ইন্টারফেসে আসছে, রাইট? স্টোরেজ এন্টারপ্রাইজ গ্রেডের স্টোরেজ সার্ভার আলাদা, স্টোরেজ সার্ভার থেকে আমি স্টোরেজ দিছি, অ্যাড করছি। প্রসেসর সিপিইউ এবং র্যাম আমার এখানেই অ্যাড করা থাকবে, রাইট? এই সার্ভারেই থাকবে, ইনসার্ট করা থাকবে। জি। এখন আমি যখন একটা ভার্চুয়াল মেশিন ডিক্লেয়ার করব তখন আমার সিপিইউ র্যাম এখান থেকে দিব, স্টোরেজ থেকে যে মাদার, এটাকে আসলে মাদার মেশিন বলি আমরা, আই মিন হোস্ট বা হাইপারভাইজারকে। তো র্যাম মাদার মেশিন থেকে দিলাম, সিপিইউ মাদার মেশিন থেকে দিলাম, স্টোরেজ মাদার মেশিন থেকে বলে দিলাম যে তুমি স্পেসিফিক একটা ভার্চুয়াল, আমরা ভার্চুয়াল যে ওরাকল ভিএমএ যে কাজটা করলাম হোয়াট এভার ইটস টাইপ টু ভার্চুয়ালাইজেশন, বলে দিলাম যে তোমার স্টোরেজ এতখানি। এখন নেটওয়ার্কটা কিভাবে যাবে বা নেটওয়ার্কটা কিভাবে যায়? নেটওয়ার্ক কিন্তু মাদার মেশিনের একটা ইন্টারফেসে অ্যাড হয়, এরপরে এখানে ব্রিজ টেকনোলজি ইউজ হয়। ব্রিজ টেকনোলজি কি জিনিস? নেটওয়ার্ক ব্রিজ। এই আমরা নরমালি ইন্টারফেস এটা, তাই না? এটা তো আমরা জানি, তাই না? ইটস ইন্টারফেস, হ্যাঁ। তো এই ইন্টারফেসটাকে ব্রিজ ইন্টারফেস হিসেবে ডিক্লেয়ার করা যায়। যখন এটা ভার্চুয়ালাইজেশন টেকনোলজি হবে তখন তো এ কানেক্ট হবে এর সাথে, এ কানেক্ট হবে এর সাথে, এ কানেক্ট হবে এর সাথে, এ কানেক্ট হবে এর সাথে। এ ভিতর থেকে তো আর সরাসরি বাইরে আইএসপির সাথে কানেক্ট হতে পারে না, এ তো লজিক্যাল এন্টিটি, তাই না? তো এই যে ইন্টারফেসকে যখন আমি অ্যাজ এ ব্রিজ হিসেবে ডিক্লেয়ার করব, ব্রিজ মানে হচ্ছে যে ঘটনাটা ঘটবে এই ইন্টারফেসটাই তখন অ্যাজ এ সুইচ হিসেবে কাজ করবে। এখন কি এটা সিম্পলি একটা সার্ভারের একটা নেটওয়ার্ক ইন্টারফেস, রাইট? এটা যখন ভার্চুয়ালাইজেশন টেকনোলজি যাব এবং এই ইন্টারফেসকে আমি ব্রিজ ডিক্লেয়ার করব তখন এটা সুইচ হিসেবে কাজ করবে। নরমালি সুইচের কনসেপ্ট কি? নেটওয়ার্ক সুইচের কনসেপ্ট কি? নেটওয়ার্ক সুইচের কনসেপ্ট হচ্ছে আমার 24 পোর্ট বা 48 পোর্টের সুইচ, আইএসপি থেকে একটা আপলিঙ্ক আসে লাগলো, এরপরে এক একটা থেকে আমি এক একটা সার্ভারে কানেক্ট করি, তাই করি না? সার্ভার হোক, হোক, ডেস্কটপ হোক, এটাই হচ্ছে সুইচের কনসেপ্ট, তাই না? কেউ কথা বলে না ভাই। জি ভাই। জি ভাই, রাইট? This one. জি হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে সুইচের কনসেপ্ট। তো ভার্চুয়ালাইজেশন টেকনোলজিতে আমি কি করতেছি তাহলে? আমার এই সিস্টেমেরই ইন্টারফেসকে আমি অ্যাজ এ ব্রিজ নেটওয়ার্ক হিসেবে ডিক্লেয়ার করতেছি। আই মিন ব্রিজ নেটওয়ার্ক মানে যেটা হচ্ছে ওকে আমি সুইচ হিসেবে ফাংশনিং করার জন্য ডিক্লেয়ার করে দিচ্ছি। ওয়েল, তো এ যদি সুইচ হিসেবে ফাংশনিং করতে পারে তাহলে ডেফিনেটলি ওর ভিতরে আরো সার্ভার গুলোকে সে কানেকশন দেওয়ার ক্ষমতা রাখে যখন সে সুইচ। তাহলে কিন্তু আমার চারটা রিকোয়ারমেন্ট হয়ে গেল। নেটওয়ার্ক রিকোয়ারমেন্ট ফিল আপ হলো, স্টোরেজ রিকোয়ারমেন্ট ফিল আপ হলো, সিপিইউ র্যাম তো ও নিজেই দিচ্ছে। তাহলে চারটা রিকোয়ারমেন্ট যদি আমি বাইপাস করে নিয়ে যেতে পারি ভিতরে, তাহলে স্পেসিফিক এই সার্ভার গুলোকে বা মেশিন গুলোকে আমি ফাংশনিং করাইতে পারবো অ্যাজ এ কম্পিউটিং ইঞ্জিন। এগ্রিড? জি। ওকে, এখন ভার্চুয়ালাইজেশন টেকনোলজিতে যেটা হয় সেটা হচ্ছে এই যে ওয়েস দিলাম, হোস্ট বা হাইপারভাইজার ডিক্লেয়ার করলাম সফটওয়্যার দিয়ে। ভার্চুয়ালাইজেশন টেকনোলজিতে যেটা হয় এই আলাদা বক্সের মধ্যে বা আলাদা সার্ভারের মধ্যে আমি আলাদা আলাদা অপারেটিং সিস্টেম ইনস্টল করব। আই মিন এখানে আমি একটার ভিতরে উইন্ডোজ করতে পারি, একটার ভিতরে উবুন্টু করতে পারি, একটার মধ্যে রেড হ্যাট করতে পারি, একটার মধ্যে সেন্টোস করতে পারি। উই ক্যান, ইটস ভেরি ইজিলি। অ্যাজ ওয়েল অ্যাজ আমার এই মাদার সার্ভারের উপরে এই যে আলাদা আলাদা অপারেটিং সিস্টেম মানে আলাদা আলাদা কার্নেল, রাইট? জি। এটা আমার হচ্ছে এই অপারেটিং সিস্টেম, এর একটাই কার্নেল। তো আলাদা আলাদা অপারেটিং সিস্টেম যখন হবে আলাদা আলাদা কার্নেল হবে,
সে র্যাম ডিস্ককে স্ট্যাটিক করে নিবে, র্যাম ডিস্ককে স্ট্যাটিক হয়ে থাকবে, ডিস্ক স্ট্যাটিক করবে, র্যাম স্ট্যাটিক করবে, সিপিইউ স্ট্যাটিক করবে। আমি যখন ডিক্লেয়ার করি, আমরা যে অরাকল ভিএম এ দেখছি যে কত জিবি র্যাম দিব সেটা বলে দিই। তো যখন আমি র্যামকে স্পেসিফিক করে ফেললাম যে আমার 32 জিবি র্যাম লাগবে, 1 টিবি হার্ড ডিস্ক লাগবে, 16 কোরের সিপিইউ লাগবে, এটা সে কোত্থেকে নিচ্ছে? মাদার থেকে নিচ্ছে। আর নেটওয়ার্কটা কোত্থেকে নিচ্ছে? আমার আপলিঙ্ক থেকে। এটা ব্রিজিং টেকনোলজি দিয়ে সে নেটওয়ার্ক নিচ্ছে। তাহলে দেখেন এই তিনটা জিনিস, র্যাম, ডিস্ক, সিপিইউ, সে কিন্তু স্ট্যাটিক কেটে নিচ্ছে কার কাছ থেকে? মাদারের কাছ থেকে, যেটাকে অন্য কেউ ইউজ করতে পারতেছে না বা অন্য কেউ ইউজ করতে পারে না। ও ইউজ করলে, ইউটিলাইজ করলে করবে, না হলে ও নিজের কাছেই রেখে দিবে। কনসেপ্ট নাম্বার 2। কনসেপ্ট নাম্বার 1 ছিল হচ্ছে আলাদা ওএস, আলাদা কার্নেল। কনসেপ্ট নাম্বার 2 হচ্ছে সে তার রিসোর্স গুলোকে স্ট্যাটিক নিয়ে নিচ্ছে। ইন কন্টেনারাইজেশন টেকনোলজি সেম থিং। একটা সার্ভার আসবে, এর উপরে ওএস বসবে, এর উপরে সফটওয়্যার বসবে। ওয়ান অফ সফটওয়্যার ইজ ডকার। ডকার আর কন্টেনার নিয়ে কাহিনী মিশছে। এখানে কি আসছিল? একটা ওএস সার্ভার আসছিল, এর উপরে ওএস বসছে, ওএস এর উপরে ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার দিছি। এখানে কি হয়েছে? ওএস সার্ভার আসছে, ওএস বসছে, এর উপরে কন্টেনারাইজেশন সফটওয়্যার দিছি। ডকার হচ্ছে কন্টেনারাইজেশন সফটওয়্যার। এখন এই টেকনোলজি তো আমি এর ভিতরে আলাদা আলাদা সার্ভার ডিক্লেয়ার করতে পারি। মজার বিষয় হচ্ছে এখানে যখন ওর আলাদা আলাদা কার্নেল ছিল, এই টেকনোলজিতে কন্টেনারাইজেশন বা ডকার টেকনোলজিতে ও অলওয়েজ মাদারের কার্নেলই ইউজ করে, ওর আলাদা কোনো কার্নেল থাকে না। মজার বিষয় হচ্ছে এখানে যখন আমি স্টোরেজ, তারপরে সিপিইউ, তারপরে র্যাম স্ট্যাটিক করে দেওয়া লাগতেছিল, কন্টেনারাইজেশন টেকনোলজিকে স্ট্যাটিক করা দিতে হয় না। তার মানে কি? তার মানে আমার মাদার মেশিন যদি 256 জিবি র্যাম হয়, 256 জিবি র্যাম হয়, আমার অল অফ কন্টেনার ক্যান ইউটিলাইজ দিস 256 জিবি র্যাম, যার যখন লাগবে, অ্যাজ রিকোয়ার্ড। আমার ভিসিপি সমস্যা যে এখন ভাই, কিছু এমন কিছু যদি- এটা প্রবলেম না, এটা তো আমরা if this is problem we can make it static. স্ট্যাটিক করে দিতে পারি তো আমরা। Yep. বাট এটা অলওয়েজ সমস্যা না। আমরা আসলে রিসোর্স টিউনিং ইউটিলাইজেশনের ক্ষেত্রে দেখব এটা আসলে বেটার, মানে বেটার ইউটিলাইজেশন দেয়। যদি আমার ফিলই হয় যে হ্যাঁ এটা সমস্যা, উই ক্যান সেট এ হার্ড কোড। কিছু কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তো যেগুলো আপনার রিসোর্স হাংরি, তারা যখন ফুল রিসোর্স টেনে নেয় তখন তো অন্য অ্যাপ্লিকেশনে ফাংশনই করতে পারে না, তখন অন্য কন্টেইনার। দ্যাটস ওয়াই ডকারে একটা অপশন আছে, আপনি সফট লিমিট এবং হার্ড লিমিট সেট করে দিতে পারেন। মানে হচ্ছে তুমি যত খুশি ইউজ করতে পারো, বাট এ হচ্ছে ছোট মানুষ, একে আমার চারটা ভিসিপিইউ বা 32 জিবি র্যাম দিয়ে রাখতেই হবে। উই ক্যান ডিফাইন দ্যাট ওয়ান, যে 32 জিবি তোমার জন্য পার্মানেন্ট। এরপরে তোমার বেশি লাগলে তুমি টান দিও, না হলে তুমি চুপ করে থাকো। আমার ক্রুশিয়াল ডাটাবেস সার্ভার, ওকে আমি বলে দিতে পারি যে তুমি কখনো 64 জিবির নিচে নামবা না, বা 16 কোর সিপিইউ এর নিচে নামবা না, বাট তুমি বেশি লাগলে টান দিও। এটা আমরা ডিফাইন করে দিতে পারি। এটা কি তাহলে ভালো হলো না? আরে ভাই, হ্যাঁ, সেটা আপনার তো এটা একটা ইয়ে আছে আমাদের এটা একটা কিন্তু ইউজ কেস, এটা একটা হ্যাঁ। অবশ্যই একটা ইউজ কেস। হ্যাঁ, এটাই কিন্তু একটা মজার বিষয় হয়ে গেল যে আমার যদি ক্রুশিয়াল সার্ভার হয়, ডাটাবেস সার্ভার হয়, আমি কিন্তু ওখানে লক করে দিতে পারি যে তুমি তোমার জন্য 16 সিপিইউ এবং 64 জিবি র্যাম ফিক্স, বেশি লাগলে তুমি টান দিও, তুমি যদি পাও, কিন্তু তুমি এর নিচে নামবা না, অন্য কেউ তোমার কাছ থেকে এটা নিতে পারবে না। এটাও আমরা ডিফাইন করে দিতে পারি। জি, ভিএমআর এর মধ্যে এই কনসেপ্টটাকে বলে হচ্ছে রিসোর্স পুল। সেক্ষেত্রে হচ্ছে ইন্ডিভিজুয়াল রিসোর্সের জন্য এটা অ্যালোকেট করা যায়। আচ্ছা, সেটাও ভার্চুয়ালাইজেশন টেকনোলজিতে এটা করা যায়, কিন্তু ভার্চুয়ালাইজেশন টেকনোলজিতে আসলে লাইট ওয়েট এবং
মানে ভার্চুয়ালাইজেশন, হ্যাঁ হ্যাঁ, ওটাতে একটা বাল্কি, ওএস ডিপেন্ডেন্সি এই থাকে একটা। ঘটনাটা যেটা ভার্চুয়ালাইজেশন টেকনোলজিতে অলওয়েজ টু বাল্কি হবে, যেখানে কন্টেনারাইজেশন টেকনোলজি ইজ ভেরি ভেরি মাচ লাইট ওয়েট। ভার্চুয়ালাইজেশন টেকনোলজিতে একটা আইএসওর ইমেজ বা একটা ভিএম এর সাইজ অ্যাটলিস্ট জিবি লেভেল হয়, যেখানে কন্টেনারাইজেশন টেকনোলজিতে এই আইএসও ইমেজ বা ফাইলটা হয় হচ্ছে এমবি লেভেলে। একটা ভার্চুয়াল মেশিন আপনি যত ফাস্টারে রিকভার করতে চান না কেন, অ্যাটলিস্ট 15 মিনিটস টাইম উইল টেক, বাট ইন কন্টেনারাইজেশন টেকনোলজি ফর ডিজাস্টার রিকভারি ইট উইল টেক 1 minute only, 1 minute only. নবী ভাই লাইট ওয়েট, সরি জি, শেষ খান আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, এটার সাথে রিলেভেন্ট আর কি। লাইট ওয়েট, ফাস্টার রিকভারি, লাইট ওয়েট, এটা হচ্ছে বড় ফ্যাক্টর। হ্যাঁ বলেন আপনি। আচ্ছা, আমার একটা জিনিস কোশ্চেন যেটা হচ্ছে যে আপনার আমরা যখন ভিএম ক্রিয়েট করি, রিকোয়েস্ট করি, তো সিস্টেম অ্যাডমিনদের কাছ থেকে শুনছি যে ভিএম এর ক্ষেত্রে আপনার 32 জিবির উপরে মেমোরি র্যাম লাগলে এটার ভিএম করার কোনো কারণ নেই। না না না, এগুলো আসলে ফাউল হ্যাঁ, কথা। আমরা ভিএম চালাই, আপনার 512 জিবি র্যামের ভিএম চালাই। আচ্ছা, এটা জানি না, সাধারণত এরকম শুনছি যে 32 জিবির বেশি যদি র্যাম লাগে তাহলে ভিএম কেন করতেছো, ফিজিক্যাল কেন চাও না? না 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 ভাই, এটা আপনার সার্ভারের উপর ডিপেন্ড করে ভাই, আপনি কি সার্ভার চালাচ্ছেন। এখন একটা সার্ভারে মনে করেন আসেই হচ্ছে, মনে করেন মানে ওই যে ভাইয়া যেটা বললো যে 512 জিবি 64 জিবি। 500, হ্যাঁ। তো ওই সময় আপনি তো একটা ফুল ফিজিক্যাল মেশিন নেবেন না, কিন্তু আপনার কাছে সার্ভারই আছে 32 জিবির মেমোরি র্যামের, সো তখন আপনি ফিজিক্যাল সার্ভার ইউজ করবেন। আচ্ছা, মানে সি, এইগুলো যখন ইউজ করবেন তখন আর আসলে আপনি ওই হ্যাঁ, আপনি যখন ব্লেড সিস্টেম, আমি ওটাতে আসে, আপনি যখন কম্পোজার সিস্টেম ইউজ করবেন তখন আর কই যাবে, কারণ কম্পোজার সিস্টেমের মধ্যে আপনার টিবি র্যাম তো কম্পোজার সিস্টেমেই থাকে। আপনি নরমাল র্যাক সার্ভারের কথা চিন্তা করতেছেন যে 512 র্যাম, 264 র্যাম। আপনি যখন ব্লেড কম্পোজার ইউজ করবেন, আলটিমেট টোটাল নাম্বার অফ টিবি 1000 টিবি পর্যন্ত র্যাম আলটিমেট এই কম্পোজার ব্লেডের মধ্যেই তো থাকে। ওকে ওখান থেকে স্ল্যাশ করে করে তো দিতে হয়, তখন তো ওইটার ধোপের টিকবে না। কম্পোজার সিস্টেম যদি ভার্চুয়ালাইজ হয় আচ্ছা, তখন তো আমার এই 512 জিবি র্যামও তাকে ওই কম্পোজার থেকে, আই মিন টোটাল ইউনিট থেকে স্লাইস করে দিতে হচ্ছে একটা ভিএম কে। এই টেকনোলজি, মানে এই কনসেপ্ট আমি এগ্রিড না। আচ্ছা, জি জি। তো এটা হচ্ছে কি আপনার আমি নিজেই প্রোডাকশনে চালাই 512 র্যাম ভার্চুয়াল মেশিন। আমাদের একটা প্রোডাকশনে 40 টেরাবাইট করে র্যাম আছে। ও হ্যাঁ, যে চাই যাদের চাই এবং তাদের দেওয়া যায়। এটা যদি ভার্চুয়াল হয়, ওই কনসেপ্ট গুলো এখন আর চলে না, এখন মানে পুরো এলোমেলো হয়ে গেছে, বুঝছেন? জিবি লেভেলে এগুলো কথা ছিল, আচ্ছা, টিবি লেভেলে চলে গেছে, এখন ওগুলো কুলায় না। আচ্ছা। আর আমার ডকারে তো এরকম কোনো রেস্ট্রিকশন নাই যে ম্যাক্সিমাম সিলিং এইটা, আমার এর বেশি ডকার আমি ইমেজে দিতে পারবো না, এরকম কিছু কি আছে নাকি? ইমেজের কি সিপি রিসোর্স, জি, রিসোর্সের কোনো রেস্ট্রিকশন আছে নাকি? না আমার যতক্ষণ আমার আছে আমি স্পেসিফিক ইনফরমেশনটা আমার মাথায় নেই, বাট আমি যতদূর দেখছি উই ক্যান ইউজ, নো ইস্যু। আচ্ছা, ওকে, ওইটাই জাস্ট জানার জন্য, কেন যখন না দেখা যায় আমাদের ওই ভিএম যখন ক্রিয়েট করি তো দেখা 32 জিবি, সিস্টেম অ্যাডমিন টিম থেকে বলে 32 জিবির বেশি করলে ভিএম করার কারণ না না ভাই, এই কনসেপ্ট এখন কুলায় না। কেন আমি দেখা যাচ্ছে সার্ভার কনসলিডেশনে অনেক ঝামেলা হয়, আমি ভেন্ডারকে 2টা বড় সার্ভার দিলে যেখানে আমার হয়ে যায় সেটার জন্য আমার 4টা সার্ভার প্ল্যান করা লাগে, তখন ভিএম 4টা না ভিএম না প্ল্যান না করা লাগে। না, ভাই এখন ল্যাপটপ চলে 16 জিবি 32 জিবি র্যামে, আর সার্ভার 32 জিবি র্যাম কিছু হইলো নাকি এখনকার দিনে? ভাই আপনার সিস্টেম অ্যাডমিন কে বলেন যে ব্লেড সার্ভার কিনে নিতে, তারপরে সে আপনাকে দেখেন কয়টা সার্ভার দেয়। কেমনে র্যাম দিবে আর কোন 32 জিবি আপনাদের দিবে? ওখান থেকে কাটতেই হবে। ওরা তো ব্লেড দিয়ে তো ভিএমওয়ার চালায়, এইচপির ব্লেড হ্যাঁ। দিয়ে ভিএমওয়ার, তার উপরই তো ভিএমওয়ার ইয়ে করতেছে। আমি জানি না তারা কেন এটা বলছে, আমি জানি না কেন। ফিজিক্যালি তো যখন আমার হচ্ছে কি 256 জিবি র্যাম চালাচ্ছি, ইউজুয়ালি একটা ব্লেড কিনলে একদম মিনিমামই তো 256 জিবি র্যামে আসে। ভাইয়া ব্রেক দিতে হবে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, ব্রেক নেন। ওই যে আরিফ ভাইয়েরও আছে, লেটস সি, আমি ইনফর্ম করতেছি। বাট কনসেপ্টটা কি আমরা বুঝছি? হ্যাঁ জি ভাই, ডকারের কনসেপ্ট বুঝতে হবে। জি ভাই। ফার্স্টে আমাকে একটু এনশিওর করেন যে আমরা কনসেপ্টটা বুঝছি, ডকার কন্টেনারাইজেশন এবং ভার্চুয়ালাইজেশনের কনসেপ্টটা
আমরা বুঝতে পারছি, এতটুকু এনশিওর করেন। জি বাকি এই যে কমান্ড টমান্ড এইটা সেটা ভাই এগুলো অ্যাভেলেবেল জিনিস, এগুলো নিয়ে হাইপ হওয়ার কিছু নাই, এগুলো গুগল করে পাওয়া যায়। বাট কনসেপ্ট ইজ ওকে অর নট? ভাই এনি কনফিউশন এনিওয়্যার? ওকে, সমস্যা নাই, আমি আপনারা ফ্লেক্সিবলি নেন, আমরা লাইক ডকার ডকারের কি মধ্যে কি আছে? ডকার কি আছে? এলেক্সি আছে। এলেক্সি আসলে ডকারের জন্ম দিছে, এলেক্সি হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। ও আচ্ছা, আমরা আসি, এসে তাহলে কথা বলি। জি হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে দুটাই আসবো ভাই। দুইটা, এটা আমি ইনফর্ম করতেছি। আরেক ভাই কি চলে গেছেন? না ভাই আছে। আপনি ম্যাক্সিমাম কতটুকু রিসোর্স অ্যালোকেট করা যাবে? জি ইমেজে। এটা মানে আমি যতটুকু জানি যে আপনি আপনার অপারেটিং সিস্টেম যতটুকু নিচ্ছে, যতটুকু ইউজ করতেছেন, তার বাইরে আপনার যতটুকু অ্যাভেলেবেল পুরোটাই আপনি মানে ডকার ইউজ করতে পারবেন। আমি ওইটা বললাম যে সিলিং নাই কোনো, যা আছে অ্যাভেলেবল ইউজ করতে পারে, কইছে যা অ্যাভেলেবল। অপারেটিং সিস্টেম যতটুকু রিজার্ভ করে রাখছে তার বাইরে পুরোটুকু সে ইউজ করে। এইটাই জাস্ট ইয়ে করার জন্য, যে আমি কনফার্ম করার জন্য। তাহলে অপারেটিং সিস্টেমে যদি ওরকম পাই তাহলে যা আছে দিতে পারি ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন হইলে। থ্যাংক ইউ ভাই। ওকে ভাইয়া, তাহলে ব্রেকে যাচ্ছি। ঠিক আছে ভাই, তাহলে আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।